এবং এবার পত্রিকার শিরোনামগুলো জেনে নিতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাফাত। শাফাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আয়সা, শুভ সকাল। আরও একবার আমার কাছে বেশ কিছু পত্রপত্রিকা রয়েছে যেগুলোর ই পেপার সংস্করণ রয়েছে, সেগুলো একটু দর্শকদেরকে জানিয়ে দেব। শুরুতে আমরা যদি দেশের অন্যতম পঠিত দৈনিক প্রথম আলোর কি কি শিরোনাম আজকে রয়েছে এই 14 ফেব্রুয়ারি 2026-এর ঢাকা সংস্করণে, সেগুলো একটু এক এক করে দর্শকদেরকে জানিয়ে দেয়া যাক। আমরা দেখতে পাচ্ছি যে বড় করে যেহেতু জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি আলোচিত ইস্যু এই কয়দিনের মধ্যে থাকবে, তার পাশাপাশি আজকে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন বেশ ফিচার স্টোরিও থাকবে। তো জাতীয় নির্বাচনের ব্যাপারে এখানে শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি পরিসংখ্যান দেখানো হয়েছে, যেটি আমরা সংবাদের শুরু থেকেই বলে আসছি যে বিএনপি এবং তার মিত্ররা সব মিলিয়ে 212টি আসন পেয়েছে এবং জামায়াত এবং তাদের মিত্র 11 দলীয় জোট তারা 77টি আসন পেয়েছে এবং 8টি আসন পেয়েছে অন্যান্য যারা স্বতন্ত্র হিসেবে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটি বিশদভাবে বলা হয়েছে এবং দেখা গেছে যে ফলাফল ঘোষণার পাশাপাশি বেশ কিছু ডেটার কথা এখানে প্রথম আলো তুলে ধরেছে, যেখানে ভোটের হার 59.44% তারা জানিয়েছে। তারপরে আরও একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে গণভোট, যেটি বেশ আলোচিত একটি ব্যাপার ছিল, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে গণভোটের এবারের যে ভূমিকা, সেই ব্যাপার নিয়ে আসলে জনগণ তাদেরকে রায় দিয়েছে। সেই শতাংশের হারটা হিসেবে যদি আমরা চিন্তা করি, 68.05% মানুষ কিন্তু গণভোটের পক্ষে রায় দিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে সংস্কার এবার হচ্ছে। যারা নির্বাচিত দল এবং বিরোধী দল তারা সকলেই এই গণভোটে যে জুলাই সনদের প্রস্তাবনা রয়েছে সেগুলো বাস্তবায়নে আসলে সংসদে কাজ করবেন। আর তার পাশাপাশি দেখা গেছে যে গণভোটে ভোটের হার পড়েছে 7.84%। এই বিষয়টি বেশ বড় করেই ফিচার করেছে প্রথম আলো। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি যে নির্বাচনের পরে বিশেষজ্ঞরা অভিমত দিয়ে থাকেন, এখানে একজন বিশেষজ্ঞ রওনক জাহান, তার যে অভিমত যে জয়ীরা সব নিয়ে নেবে এই চর্চা যেন না থাকে। দেখা গেছে যারা সংখ্যাগরিষ্ঠ থাকে তাদের হাতে ক্ষমতার যেহেতু মেজরিটি, তো তাদের জন্য বিশ্লেষকরা নানাভাবে জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে জয়ী দল যারা রয়েছে অর্থাৎ বিএনপি এবং তাদের শরিকরা, তারা যেন আসলে সব নিয়ে না নেয়। সেই ক্ষেত্রে বিশ্লেষকরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেই বিষয়টি ভালোভাবে আলোকপাত করেছেন। এর পাশাপাশি আমরা যদি অন্যান্য খবরের দিকে দেখতে চাই, সেখানে প্রথম আলোর পরে অন্য যে দৈনিক যুগান্তর তারা আসলে কি কি খবর প্রকাশ করেছে সেই ব্যাপারটি একটু দেখে আসতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুগান্তর প্রত্যেকেরই আসলে ই পত্রিকাতে দেখা গেছে যে যারা বিজয়ী প্রার্থী রয়েছেন এবং আলোচনার শীর্ষে থেকেও যারা হেরেছেন, পুরো ব্যাপারটি ইলেকশন কেন্দ্রিক ফিচার করেছে। এবারে নির্বাচনে কিন্তু দেখা গেছে যে কিছু কিছু আসনে অনেক হেভিওয়েট প্রার্থী পরাজয় বরণ করেছেন এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে তরুণ নেতৃত্বরাও এসেছে, যে ব্যাপারগুলো সারসংক্ষেপভাবে করা হয়েছে। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে তরুণ নেতৃত্বের মধ্যেও সার্জিস আলম বেশ আলোচিত ছিলেন। তার ভরাডুবি কেন হয়েছে সেই ব্যাপারের কারণ অনুসন্ধান করেছে যুগান্তর, তারা সে নিয়ে একটি ফিচার প্রকাশ করেছে। তারপর এই জায়গায় যদি আলোচিত কিশোরগঞ্জের আরেকজন প্রার্থী বিএনপির নেতা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তিনি, তাকে বিষপান করতে হয়নি, এই শিরোনামে তারা একটি খবর প্রকাশ করেছে। তার পাশাপাশি আমরা রুমিন ফারহানাকে নিয়েও একটি ফিচার স্টোরি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারাও যুগান্তরও ইলেকশনের সারসংক্ষেপ প্রকাশ করেছে। তারপরে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের বিষয়েও তারা একটি খবর এখানে দিয়েছে। মোটামুটি দেখা যাচ্ছে যে সবগুলো জাতীয় দৈনিকই ত্রয়োদশ জাতীয় সংসদ কেন্দ্রিক খবরকেই প্রাধান্য দিয়েছে শনিবারে তাদের সংবাদের পাতায়। এবং আরও একটি বিষয় বলা হচ্ছে যে এবারে যারা বিরোধী দল জামায়াতে ইসলাম তাদেরকে ফিচার করেও বেশ কিছু সংবাদ প্রচার করা হয়েছে। এখানে জামাতের উত্থানের পেছনে 7টি কারণের কথা বলা হয়েছে। এর পরবর্তীতে একটু হতাশাব্যঞ্জক খবরও রয়েছে যে নির্বাচন পরবর্তী সহিংসতায় 2 জন শিশু সহ নিহত হয়েছে বেশ কিছু মানুষ এবং আহতের সংখ্যাটাও কিন্তু 102 জন। সচরাচর দেখা যায় যে নির্বাচনের পরবর্তীতে ভোটারদেরকে প্রতিশ্রুতি দেয়া হয় যে দেশ গড়ার ক্ষেত্রে ভালো কিছু পদক্ষেপ নেওয়া হবে বিজয়ী দলের ক্ষেত্রে, তার পাশাপাশি সাইড ইফেক্ট হিসেবেও বেশ কিছু সহিংসতার ঘটনাও চোখে এসেছে যেগুলো সংবাদপত্র ফিচার করেছে।
আরেকটি বিষয় এখানে বলা হচ্ছে যে সরকার গঠনে নতুন নির্বাচিত সংসদ সদস্যরা কবে নাগাদ শপথ পাঠ করবেন সেই ব্যাপারে একটি খবর দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 16 ফেব্রুয়ারি নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি। ডিএমপিও আবার আরেকটি অভিযোগ করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিশনারের খণ্ডিত বক্তব্য প্রচার করা হয়েছে। নির্বাচনে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে, তো আইন শৃঙ্খলা বাহিনী কেমন ভূমিকা পালন করলো সেই ব্যাপার নিয়ে আসলে বিজয়ী এবং বিজিত দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদেরও আসলে নির্বাচন কেন্দ্রিক নানা বিবৃতি সাংবাদিকরা তাদের কাছ থেকে প্রত্যাশা করেন। তো সেই বিবৃতিতে আসলে ডিএমপি কমিশনের কথাকে টুইস্ট করা হয়েছে, এ ব্যাপারে একটি অভিযোগ সংক্রান্ত নিউজ দেখছিলাম। আরেকটি ফিচার নিউজে আমরা আরেক জায়গায় দেখতে পাচ্ছি যে নির্বাচন কেন্দ্রিক খবরে গোপালগঞ্জে রেকর্ড গড়েছে বিএনপি। দেখা গেছে যে সবসময় গোপালগঞ্জ আসলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত থাকে, তো সেই আসনে এবার বিএনপি কি কারণে চমক দেখালো সেই সংক্রান্ত একটি গল্প আমরা দেখতে পাচ্ছি। তারপরে 5 এমপির সংবাদ সম্মেলনে বলা হচ্ছে যে যশোরে সহিংসতায় জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মী নির্বাচন পরবর্তী যে সহিংসতার বিষয়টি সেটি আসলে বেশ ভালোভাবে প্রাধান্য পেয়েছে। যুগান্তরের পরে আমরা যদি অন্য পত্রিকাগুলোর দিকে একটু চোখ বুলাই, ডেইলি স্টার বাংলা আসলে শনিবারের দিনে কি কি সংবাদ করলো সেই ব্যাপারে একটু চোখ বুলিয়ে আসা যাক। তার আবার বরাবরের মতো দেখতে পাচ্ছি অন্যান্য সকল জাতীয় দৈনিক যেমন জাতীয় নির্বাচনকেই বেশি প্রাধান্য দিয়ে তাদের স্টোরিগুলো সাজিয়েছে, ডেইলি স্টার বাংলা আসলে তার ব্যতিক্রম নয়। তার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে কিছু তথ্য তারা এখানে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী দ্বিতীয় রণতরী যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে এবং তার পাশাপাশি দেশীয় খবরাখবরের দিকে যদি একটু চোখ বোলাতে যাই, বলা হচ্ছে যে মুন্সিগঞ্জে সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত, নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়টি এখানে আবার উল্লেখিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে, 2টি আসনে তিনি কিন্তু জয়লাভ করে ফেলেছেন এবং আশাও করা হচ্ছে যে নির্বাচিত দলের প্রধানমন্ত্রী হিসেবেই হয়তো তারেক রহমানকে দেখা যাবে। তো আন্তর্জাতিক যারা সম্প্রদায় রয়েছেন, সুপার পাওয়ারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তো অবশ্যই এই নামটি থাকবে, তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এই ব্যাপারে একটি খবর প্রকাশ করা হয়েছে। তার পাশাপাশি আবারও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়টি বেশ বড় করেই হাইলাইট করা হয়েছে। এখানে আহতের সংখ্যা 18 বলা হচ্ছে এবং তার পাশে নব উদ্যমে বাংলাদেশের পুনর্যাত্রার দিন আজ। 17 বছর পর আসলে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগটা পেয়েছেন সেই ব্যাপারটিও এসেছে। এখন সামনের দিনের নতুন সম্ভাবনার কথাটি উল্লেখ করা হয়েছে এই খবরে। তার পাশাপাশি তারেক রহমানকে আমরা যেমনটি বলছিলাম যে আন্তর্জাতিক সম্প্রদায়ে যেহেতু নতুন একটি সরকার গঠন হতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সেই সরকার প্রধান এবং দলীয় প্রধানকে ধরেন যে শুভকামনা জানিয়ে থাকেন বিশ্ব নেতৃবৃন্দ। প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাতে টুইট করেছেন, তার পাশাপাশি ফোন দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। একটু আমার দেশে চোখ বুলিয়ে আসা যাক, এমপিদের শপথ নিয়ে নানা আলোচনা। বলাই হচ্ছে যে যারা এমপি হয়েছেন তাদের শপথ গ্রহণ সংক্রান্ত তথ্য এখানে দেয়া হয়েছে, চূড়ান্ত ফলাফলের কথা বলা হয়েছে এবং আরও যেমনটি আগের পত্রিকাতেও জানাচ্ছিলাম যে তারেক রহমানকে মোদি, শাহবাজ সহ বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, সেই ব্যাপারটি এসেছে। এমপিদের শপথ নিয়ে আলোচনার ব্যাপারটিতে তারা ফিচার করেছেন। তার পাশাপাশি আমরা একটু আঞ্চলিক দৈনিকগুলোতে একটু দেখে আসতে চাই। দৈনিক জালালাবাদ সিলেটের একটি পত্রিকা, তারা দেখা গেছে যে শীতের শেষ লগ্নে বসন্তের সুবাতাস, একটি নিউজ পেপার। তারা হচ্ছে যে বসন্তের ব্যাপারে ঋতু বদলের বিষয়টি এবং তার পাশাপাশি তারা দেখাচ্ছেন যে অন্যায়ের প্রতিকার না পেলে কঠোর সিদ্ধান্ত নেবে 11 দলীয় ঐক্য জামায়াতের আমির। তো আমরা যেভাবে আলোচনা করছিলাম গুড মর্নিং বাংলাদেশের শুরু থেকেই এবং দেখা গেছে যে বাংলাদেশের আজকের আলোচনায় জাতীয় সংবাদপত্র থেকে শুরু করে সব গণমাধ্যমেই নির্বাচনটাই বেশি প্রাধান্য পেয়েছে, সেটি আসলে দেখা যাচ্ছে। তো এর দৈনিক জালালাবাদের পাশাপাশি যত জাতীয় দৈনিকগুলো রয়েছে সবাই আসলে নির্বাচনকে প্রাধান্য দিয়েছে। তার পাশাপাশি নির্বাচন কেন্দ্রে কি সহিংসতা হয়েছে, পরবর্তী বাংলাদেশে আসলে নির্বাচিত দল কি রোল প্লে করবে সেই সংক্রান্ত খবরই আমরা পুরো সংবাদপত্র জুড়েই দেখলাম। আমরা আবারও চলে যেতে চাই মূল সেটে, সহকর্মী আয়েশার কাছে যাচ্ছি। আয়েশা। শাফাত, আপনাকে ধন্যবাদ।